দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সম্ভবত সবচেয়ে বড় কূটনৈতিক লড়াইয়ের মঞ্চ এখন পাকিস্তান। একদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, অন্যদিকে ইরানের ঝানু কূটনীতিকরা, মাঝখানে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান। একদিকে ধ্বংসের হুমকি, অন্যদিকে তেলের বাজারের হাহাকার। পুরো বিশ্ব আজ থমকে দাঁড়িয়ে আছে একটি প্রশ্ন নিয়ে: ইসলামাবাদে কি যুদ্ধের সমাপ্তি ঘটবে, নাকি শুরু হবে এক মহাপ্রলয়? গত মঙ্গলবার রাত পর্যন্ত মনে হচ্ছিল মধ্যপ্রাচ্য হয়তো মানচিত্র থেকে মুছে যাবে। প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় তবে তাদের আস্ত সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু শেষ মুহূর্তে পাকিস্তানের জাদুকরী কূটনীতি দুই পক্ষকে আলোচনার টেবিলে বসাতে সক্ষম হয়েছে। 2 সপ্তাহের এই যুদ্ধবিরতি এখন পুরো পৃথিবীর জন্য এক স্বস্তির নিঃশ্বাস। কিন্তু এই শান্তি কি আদৌ টিকবে? আমেরিকাকে বুঝতে হবে, তারা আজ যে ইরানের সাথে কথা বলছে সেই ইরান ফেব্রুয়ারির ইরান নয়। গত 6 সপ্তাহে আমেরিকা ও ইসরায়েলের ব্যাপক হামলার পরও ইরান নুয়ে পড়েনি। ইরান প্রমাণ করে দিয়েছে তারা বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার ক্ষমতা রাখে। হরমুজ প্রণালী বন্ধ করে তারা দেখিয়ে দিয়েছে সুপার পাওয়ার আমেরিকাও তেলের রাস্তা সচল রাখতে হিমশিম খাচ্ছে। এত হামলার পরও ইরানের ইউরেনিয়াম মজুদ অটুট, অর্থাৎ তারা চাইলে যে কোনো সময় পারমাণবিক অস্ত্রের দিকে এগোতে পারে। এই শক্তিশালী অবস্থান নিয়েই তারা ইসলামাবাদে বসছে। নভেম্বরে আমেরিকার নির্বাচন, ট্রাম্পের জন্য এই আলোচনা জেতা অত্যন্ত জরুরি। কিন্তু আমেরিকার সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো তাদের বিশ্বাসযোগ্যতা। এতদিন আমেরিকা ছিল বিশ্বের অর্থনীতির গ্যারান্টার, কিন্তু হরমুজ প্রণালী সচল করতে না পারায় আরবের মিত্র দেশগুলো এখন আমেরিকার ওপর ভরসা হারাচ্ছে। তারা এখন বিকল্প খুঁজছে। ট্রাম্প কি পারবেন একটি সম্মানজনক চুক্তি নিয়ে দেশে ফিরতে? এই আলোচনার টেবিলে যে দেশটি নেই কিন্তু যার ছায়া সবচেয়ে বড়, তা হলো ইসরায়েল। যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল লেবাননে হামলা চালিয়েছে। নেতানিয়াহু স্পষ্ট বলে দিয়েছেন, হয় আলোচনার মাধ্যমে কাজ হবে, না হলে আবার লড়াই শুরু হবে। আমেরিকার লক্ষ্য তেলের রাস্তা খোলা, কিন্তু ইসরায়েলের লক্ষ্য ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা। এই 2 লক্ষ্যের ব্যবধান কি ইসলামাবাদে ঘুঁচবে? সুইজারল্যান্ডের জেনেভা ব্যর্থ হয়েছে, কিন্তু পাকিস্তান সফল হয়েছে 2 পক্ষকে এক জায়গায় আনতে। এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে পাকিস্তানের একটি বিশাল কূটনৈতিক বিজয়। চীন ও রাশিয়া এই আলোচনার ওপর কড়া নজর রাখছে। ইরান যদি তাদের 10 দফা দাবিতে অটল থাকে, যার মধ্যে আছে সম্পূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজের ওপর নিয়ন্ত্রণ, তবে কি আমেরিকা তা মেনে নেবে? ইসলামাবাদের এই আলোচনার টেবিলে সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। ওয়াশিংটন এবং বিশেষ করে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দাবি হলো ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ বা জিরো এনরিচমেন্ট স্তরে আসতে হবে। কিন্তু সমস্যা হলো, ইরান যখন গত ফেব্রুয়ারিতে কোণঠাসা ছিল তখনও তারা এই শর্ত মানেনি। আর এখন যখন তারা রণক্ষেত্রে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে এবং বিশ্ব অর্থনীতিকে চাপের মুখে ফেলতে পেরেছে, তখন তারা এই দাবি মানবে এমনটা ভাবা অবাস্তব। ইরানের কাছে এটি তাদের প্রযুক্তিগত আত্মনিয়ন্ত্রণ বা সার্বভৌমত্বের লড়াই। পাকিস্তান এখন এমন একটি মধ্যপন্থা বা গোল্ডেন মিন খোঁজার চেষ্টা করছে, যা ট্রাম্প দেশে ফিরে নিজের জয় হিসেবে প্রচার করতে পারেন। আবার ইরানও তাদের পরমাণু সক্ষমতা বিসর্জন না দিয়ে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পায়। এই যুদ্ধের আরেকটি নীরব কিন্তু শক্তিশালী দিক হলো উপসাগরীয় আরব দেশগুলোর অবস্থান। কয়েক দশক ধরে যারা নিরাপত্তার জন্য পুরোপুরি আমেরিকার ওপর নির্ভরশীল ছিল, তারা এখন দেখতে পাচ্ছে যে আমেরিকা এককভাবে হরমুজ প্রণালীর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। যুদ্ধের শুরু থেকে আমেরিকা এই দেশগুলোর সাথে পর্যাপ্ত পরামর্শ করেনি, এমনকি তাদের যথাযথ সুরক্ষাও দিতে পারেনি। ফলে সৌদি আরব বা আমিরাতের মতো দেশগুলো এখন তলে তলে ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে এবং তাদের নিরাপত্তার জন্য ওয়াশিংটনের বদলে বহুমুখী বন্ধুত্বের দিকে ঝুঁকছে। ইসলামাবাদে যদি কোনো টেকসই চুক্তি না হয়, তবে আরব দেশগুলো আমেরিকার বলয় থেকে বেরিয়ে গিয়ে চীন ও রাশিয়ার মধ্যস্থতায় নিজস্ব আঞ্চলিক নিরাপত্তা বলয় গড়ে তোলার পথে হাঁটবে, যা মধ্যপ্রাচ্যে আমেরিকার কয়েক দশকের আধিপত্যের কফিনে শেষ পেরেক হতে পারে।